হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি খাবারটা কি রান্না হচ্ছে, খাবারটা কি রান্না হয়েছে, খাবারটা কি রান্না হবে, খাবারটা কি রান্না করা উচিত, খাবারটা কি রান্না করা উচিত ছিল। এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি, আমরা বিভিন্নভাবে এই সেন্টেন্সগুলোর ব্যবহার হতে দেখছি। যদি আমি বলি কাজটা কি করা হয়েছে, কাজটা কি করা হচ্ছে, কাজটা কি করা হবে, কাজটা কি করা উচিত বা কাজটা কি করা উচিত ছিল, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারি। আজকে আমরা এই ধরনেরই সেন্টেন্স দেখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার দেখতে চলেছি, যে স্ট্রাকচারগুলো ব্যবহার করে তোমরা খুব সহজেই এই সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যখন বলবো কাজটা কি করা হচ্ছে, খাবারটা কি রান্না করা হচ্ছে, প্রজেক্টটা কি চলছে, প্রজেক্টটা কি করা হচ্ছে, এটার উপরে কি কাজ চলছে, এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। দেখো, এখানে একটা আমরা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব am is are, that means we verb plus being plus v3, that means past participle। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি কাজটা কি করা হচ্ছে, সেন্টেন্সটা কি হবে, is the work being done, is the work being done। দেখো, এখানে আমরা is এর ব্যবহার করেছি, তারপরে আমরা the work, তারপরে আমরা being এর ব্যবহার করেছি, আর তারপরে আমরা v3, দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল এর ব্যবহার করেছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাকে আমরা কিভাবে সাজালাম। এবার আমরা দেখি সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম। যদি আমি বলি কাজ করা হচ্ছে, কাজটা করা হচ্ছে, সেন্টেন্সটা কি হবে, the work is being done, the work is being done। কাজটা করা হচ্ছে। এবার যদি আমি বলি কাজটা কি করা হচ্ছে, is the work being done। তো আমরা শুধু ইজটাকে প্রথমে নিয়ে আসলাম, যেহেতু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খাবারটা রান্না করা হচ্ছে, সেন্টেন্সটা কি হবে, the food is being prepared, the food is being prepared। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। দেখো, এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে, আমরা এই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রেখেছি। এই সেন্টেন্সটার অ্যাক্টিভ ভয়েস তাহলে কি হবে। যদি আমি বলি সে খাবারটা প্রস্তুত করছে, সেন্টেন্সটা কি হবে, হি ইজ প্রিপেয়ারিং দ্য ফুড, হি ইজ প্রিপেয়ারিং দ্য ফুড। এবার এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাব, সেন্টেন্সটা কি হবে, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড বাই হিম। আমরা এখানে কার দ্বারা খাবারটা প্রস্তুত করা হচ্ছে সেটা বলছি না, আমরা এখানে শুধু বলছি যে খাবারটা প্রস্তুত করা হচ্ছে। সেন্টেন্সটা কি হচ্ছে, দ্য ফুড ইজ বিং প্রিপেয়ার্ড। এবার আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখছি, তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে, খাবারটা কি প্রস্তুত করা হচ্ছে, ইজ দ্য ফুড বিং প্রিপেয়ার্ড। এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ছাত্রদের ইংরেজি শেখানো হচ্ছে, the students are being taught English, the students are being taught English। এবার এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব, সেন্টেন্সটা কি হবে, are the students being taught English, are the students being taught English। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা প্রায় বলে থাকি খাবারটা কি রান্না হয়েছে, এখানে কি আমরা একই স্ট্রাকচার ব্যবহার করব? না, এখানে স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা। খাবার রান্না হয়েছে, খাবার প্রস্তুত করা হয়েছে, সেন্টেন্সটা কি হবে, দ্য ফুড হ্যাজ বিন প্রিপেয়ার্ড। এখানে আমরা সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে রেখেছি, সে খাবারটা প্রস্তুত করেছে, হি হ্যাজ প্রিপেয়ার্ড দ্য ফুড, দ্য ফুড হ্যাজ বিন প্রিপেয়ার্ড। এটা হলো প্যাসিভ ভয়েস। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, সেন্টেন্সটা কি হবে, হ্যাজ দ্য ফুড বিন প্রিপেয়ার্ড, হ্যাজ দ্য ফুড বিন প্রিপেয়ার্ড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে সাজাচ্ছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কাজটা করা হয়েছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান। এবার এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব, সেন্টেন্সটা কি হবে, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান। সেন্টেন্সটাকে আমরা সিম্পলি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রাখছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সমস্যাটার সমাধান করা হয়েছে, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড,
দ্য প্রবলেম হ্যাজ বিন সলভড। এবার এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা হ্যাজটাকে সামনে নিয়ে আসব। সেন্টেন্সটা হবে হ্যাজ দ্য প্রবলেম বিন সলভড। খুব সহজে আমরা সেন্টেন্সটাকে তৈরি করছি। শুধু তোমাদের এই স্ট্রাকচারটাকে মনে রাখতে হবে। নথিগুলো জমা দেওয়া হয়েছে। দ্য ডকুমেন্টস হ্যাভ বিন সাবমিটেড। দ্য ডকুমেন্টস হ্যাভ বিন সাবমিটেড। ডকুমেন্টস গুলোকে জমা দেওয়া হয়েছে, নথিগুলো কি জমা দেওয়া হয়েছে? দেখো সেন্টেন্সে আমরা যখন সাবজেক্টটাকে সিঙ্গুলার ফর্মে পাচ্ছি তখন আমরা সেই সেন্টেন্সে হ্যাজ কে ব্যবহার করি। আর এখানে আমরা সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাওয়ার সময় হ্যাজটাকে শুরুতে নিয়ে আসি। আর যে সেন্টেন্সে আমরা হ্যাভ কে ব্যবহার করি অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্টটা প্লুরাল ফর্মে থাকে আর সেখানে আমরা হ্যাভ কে ব্যবহার করে থাকি, সেই সেন্টেন্সে আমরা হ্যাভ কে শুরুতে নিয়ে আসি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি কাজটা কি করা হবে। দেখো এখানে আমরা ব্যবহার করব will be প্লাস V3 অর্থাৎ will be প্লাস past participle। যদি আমি বলি কাজটা আগামীকাল করা হবে, the work will be done tomorrow, the work will be done tomorrow। এবার এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব। সেন্টেন্সটা কি হবে? দেখো এই সেন্টেন্সটাও কিন্তু প্যাসিভ ভয়েসেই রয়েছে। যদি এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই, সেন্টেন্সটা হবে will the work be done tomorrow, will the work be done tomorrow। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মিটিংটা আগামী সপ্তাহে হবে, the meeting will be held next week, the meeting will be held next week। এবার যদি আমি বলি মিটিংটা কি আগামী সপ্তাহে হবে, সেন্টেন্সটা কি হবে? will the meeting be held next week, will the meeting be held next week। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সমস্যাটার সমাধান করা হবে, the problem will be solved, the problem will be solved। এবার যদি আমি বলি সমস্যাটার কি সমাধান করা হবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? will the problem be solved, will the problem be solved। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করলাম, কোন অর্থে আমরা সেন্টেন্সগুলোতে স্ট্রাকচারটাকে ব্যবহার করছি আর সেন্টেন্সগুলোটি কেমন হচ্ছে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি নিয়মগুলো কি মানা উচিত, সেখানে কি যাওয়া উচিত। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এটা কি করা উচিত, এরকম অর্থেও আমরা সেন্টেন্সগুলোকে প্যাসিভ ভয়েসে রেখে থাকি। এখানে স্ট্রাকচারটা হবে শুড বি প্লাস V3, দ্যাট মিন্স শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখো এখানে আমরা ব্যবহার করব শুড বি প্লাস V3, দ্যাট মিন্স শুড বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ করা উচিত, কোনো কিছু করা উচিত। যদি আমি বলি নিয়মগুলো মেনে চলা উচিত, দ্য রুলস শুড বি ফলোড, দ্য রুলস শুড বি ফলোড। এবার এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাই তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা শুডকে শুরুতে নিয়ে আসবো। শুড দ্য রুলস বি ফলোড, শুড দ্য রুলস বি ফলোড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সত্যিটা বলা উচিত, দ্য ট্রুথ শুড বি টোল্ড, দ্য ট্রুথ শুড বি টোল্ড। এবার যদি আমি বলি সত্যিটা কি বলা উচিত, শুড দ্য ট্রুথ বি টোল্ড, শুড দ্য ট্রুথ বি টোল্ড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সমস্যাটার সমাধান করা উচিত, দ্য প্রবলেম শুড বি সলভড, দ্য প্রবলেম শুড বি সলভড। এবার যদি আমি বলি সমস্যাটার কি সমাধান করা উচিত, তাহলে সেন্টেন্সটা কি হবে? শুড দ্য প্রবলেম বি সলভড, শুড দ্য প্রবলেম বি সলভড। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দ্যাট মিন্স শুড বি প্লাস V3 কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটা কি করা উচিত ছিল, নিয়মগুলো কি মানা উচিত ছিল। আচ্ছা আমরা এখানে ছিলর ব্যবহার যখন করছি অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে যখন পাস্টে নিয়ে যাচ্ছি তখন আমরা সেন্টেন্সগুলোকে কিভাবে তৈরি করব? কোনো কিছু কি করা উচিত ছিল। দেখো এখানে আমরা শুড হ্যাভ বিন প্লাস V3 ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি কাজটা গতকাল করা উচিত ছিল, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান ইয়েস্টারডে, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান ইয়েস্টারডে। কাজটা কি গতকাল করা উচিত ছিল, সেন্টেন্সটা কি হবে? শুড দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান ইয়েস্টারডে, শুড দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান ইয়েস্টারডে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সমস্যাটার সমাধান করা উচিত ছিল, দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভড, দ্য প্রবলেম শুড হ্যাভ বিন সলভড। সমস্যাটার কি সমাধান করা উচিত ছিল, সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো শুড দ্য প্রবলেম হ্যাভ বিন সলভড, should the problem have been solved।
এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এখানে সব ক্ষেত্রেই হ্যাভ কে কেন ব্যবহার করছি? দেখো এখানে should টা হলো একটা modal verb আর should এর পরে আমরা সব সময় have এর ব্যবহার করব। যেকোনো modal verb এর পরে আমরা have এর ব্যবহার করে থাকি, has এর ব্যবহার নয়। সাবজেক্ট যাই হোক না কেন আমরা modal verb এর পরে have এর ব্যবহারই করব, has এর ব্যবহার নয়। তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্ট্রাকচারটাকে কি করে তৈরি করছি, কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো। আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.